আমাদের দেশের নীতি নির্ধারণ প্রক্রিয়াটা অনেকটা সেই বিখ্যাত গল্পের মতো। রাজা নতুন জামা পরেছেন, সবাই হাততালি দিচ্ছেন, শুধু একটা শিশু চিৎকার করে বলে উঠছে, রাজা তো উলঙ্গ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই গল্পের সেই শিশুটিও বেঁচে থাকে না, কারণ সে হয়তো হামেই মারা যায় টিকা না পেয়ে। এই যে 204টি শিশু 2 মাসে মারা গেল, এরা কেউই রাষ্ট্রের দীর্ঘমেয়াদের সুবিধাভোগী না। তারা ছিল দেশের ভবিষ্যৎ। এখন এরা কেবল বর্তমানের বলি, এবং এই বলির পেছনে কোনো রহস্য নেই, কোনো অজানা ভাইরাস নেই, কোনো অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ নেই। আছে কেবল একের পর এক ছন্নছাড়া সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রতি অন্ধ আস্থা। প্রথমেই আসেন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার অধীনেই পুরো কাঠামো দাঁড়ায়। তিনি নিজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা বুঝে একজন বিশেষ সহকারী নিয়োগ দেন। অর্থাৎ এখানে দায়িত্বের শিকড় শুরু হয় সর্বোচ্চ স্তর থেকেই। তারপর আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তাকে ঘিরেই ছিল শুরুতে অসন্তোষ, বাজে চয়েস পর্যন্ত বলা হয়েছে অভ্যন্তরীণ মহলে। কিন্তু ব্যঙ্গটা দেখেন, যখন বিপর্যয় সামনে, তখন তিনি বলছেন ঘটনাগুলো পুরনো, মনে নেই, যেন 204 শিশুর মৃত্যু কোনো ব্যক্তিগত ডায়েরির পুরনো পাতা। এরপর আসল নাটকের কেন্দ্রীয় চরিত্র অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, পদবি বিশেষ সহকারী, ক্ষমতা প্রায় একক। তথ্য অনুযায়ী তিনিই স্বাস্থ্য খাতের ওয়ান ম্যান আর্মি হয়ে উঠেছিলেন। বৈঠকের পর বৈঠকে সভাপতিত্ব করেছেন, সিদ্ধান্ত ঢেলেছেন, সতর্কবার্তা উপেক্ষা করেছেন। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন তিনি শুনতেন না। বারবার বলা হয়েছে বিকল্প কাঠামো ছাড়া ওপি বাতিল করলে সেবা ভেঙে পড়বে, কিন্তু তিনি ছিলেন অটল, যেন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আগেই, বৈঠকগুলো শুধু আনুষ্ঠানিকতা। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভুল নয়, এখানে জেনে শুনে ঝুঁকি নেওয়া হয়েছে। আর যখন সেই ঝুঁকির ফল হয় শিশুদের মৃত্যু, তখন সেটা শুধু নীতিগত ব্যর্থতা থাকে না, সেটা দায়বদ্ধ অপরাধে পরিণত হয়। এরপর আসেন মাঠের মানুষ, যারা সতর্ক করেছিলেন কিন্তু থামাতে পারেননি। যেমন ডাক্তার মঞ্জুর আহমেদ, পরিবার পরিকল্পনা খাতের কর্মকর্তা। তিনি স্পষ্ট করে বলেছেন সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, সবকিছু লাল হয়ে গেছে। তার ভাষায়, খালি 2টি অক্ষর লিখুন, সব লাল। এই লাল কিন্তু সিস্টেমের না, এই লাল আসলে রক্তের রং। আরেকজন ডাক্তার রাজীব সরকার, ইপিআই এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার। তিনি পরিষ্কার বলেছেন ওপি হঠাৎ বাতিল হওয়ায় টিকাদান কর্মসূচিতে ভাঙন নেমেছে, অর্থায়নে ছেদ পড়েছে, পরিকল্পনা থেমে গেছে। এছাড়া ডাক্তার এবিএম আবু হানিফ এবং ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী, দুজনই সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। তারাও একই কথা বলেছেন, শুধু ভাষা একটু ভদ্র। একজন বলেছেন হঠকারী সিদ্ধান্ত, আরেকজন বলেছেন একক সিদ্ধান্ত। অর্থাৎ সমস্যাটা কোথায় সেটা সবাই জানে, কিন্তু ব্যঙ্গটা এখানেই, যারা জানেন তারা বলছেন, যারা করেছেন তারা চুপ। এখন একটু থেমে ভাবেন তো, এই পুরো ঘটনায় একটা প্যাটার্ন আছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপরে, সতর্কবার্তা এসেছে নিচে, কিন্তু সেই সতর্কবার্তা পৌঁছায়নি সিদ্ধান্তে। যেন একটা দেয়াল ছিল, ক্ষমতার দেয়াল, যার ওপারে বাস্তবতা ঢুকতে পারেনি, আর সেই দেয়ালের এপারে দাঁড়িয়েছিল আমাদের শিশুরা। চলুন একটু পেছনে যাই। 2025 সালের ফেব্রুয়ারি মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠকগুলো বসছে। টেবিল ভর্তি মানুষ, কেউ সচিব, কেউ পরিচালক, কেউ মাঠের অভিজ্ঞ কর্মকর্তা। তারা সবাই এক কথা বলছেন, এভাবে হুট করে কাঠামো বদলানো যাবে না। কেউ বলছেন জনবল বেতন পাবে না, কেউ বলছেন সরবরাহ ভেঙে পড়বে, কেউ বলছেন টিকা কার্যক্রমে গ্যাপ তৈরি হবে। এখন সাধারণত এই জায়গায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করার কথা। আলোচনা হবে, মতামত নেওয়া হবে, ঝুঁকি বিবেচনা করা হবে। কিন্তু এখানে যা হলো তা অনেকটা নাটকের মতো। সবাই সংলাপ বলল, কিন্তু শেষ দৃশ্যটা আগে থেকেই লেখা ছিল। কারণ সেখানে ছিলেন একজন ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। তার হাতেই ছিল বিশেষ ক্ষমতা। এই ক্ষমতা এমন এক জিনিস যা থাকলে অন্যদের কথা শোনা বাধ্যতামূলক থাকে না। তিনি শুনলেন কিন্তু মানলেন না, তিনি জানলেন কিন্তু করলেন না। তিনি জানালেন ওপি বাতিল হবে, সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়া হবে। এখানে একটু থামি। ওপি বা অপারেশনাল প্ল্যান এটা কোনো ছোটখাটো প্রশাসনিক বিষয় না, এটি ছিল পুরো স্বাস্থ্য ব্যবস্থার এক ধরনের মেরুদণ্ড। 26 বছর ধরে এই কাঠামোর উপরে দাঁড়িয়ে টিকা কেনা,
সরবরাহ, মাঠ পর্যায়ের সেবা সব কিছু চলেছে। এটি এমন একটি ব্যবস্থা যা হয়তো নিখুঁত ছিল না, কিন্তু কার্যকর ছিল। এখন যদি আপনি এই মেরুদণ্ড হঠাৎ ভেঙে দেন, তাহলে শরীরটা কিভাবে দাঁড়াবে? এই প্রশ্নটাই বৈঠকে উঠেছিল। কর্মকর্তারা বলেছিলেন বিকল্প কাঠামো ছাড়া বের হলে সেবা থেমে যাবে। কিন্তু আমাদের নীতি নির্ধারণে একটা প্রবণতা আছে, যে সমস্যা আছে সেটাকে ঠিক করার বদলে পুরো ব্যবস্থাটাকে বদলে দাও। যেন পুরনো বাড়ির ছাদ চুইয়ে পানি পড়ছে, তাই আমরা পুরো বাড়িটাই ভেঙে ফেললাম। 6 মার্চের এই বৈঠকের কার্যবিবরণী যদি পড়েন, দেখবেন এটি আসলে একটি সতর্ক বার্তার দলিল। পরিবার পরিকল্পনা বিভাগ বলছে বেতন বন্ধ, সেবা ব্যাহত। প্রশাসন বলছে জনবল ঘাটতি পূরণ সম্ভব না। বাজেট বিভাগ বলছে ভ্যাকসিন কেনার সক্ষমতা না বাড়ালে বিপর্যয় হবে। পরিকল্পনা বিভাগ বলছে টিকায় গ্যাপ মানেই জনস্বাস্থ্যে ঝুঁকি। এতগুলো লাল সিগন্যাল একসাথে জ্বলছিল, কিন্তু আমরা কি করলাম? আমরা সেগুলো উন্নয়নের আলোকবর্তিকা ভেবে এগিয়ে গেলাম। তারপর এলো বাস্তবতা। ওপি বাতিল হলো, সেক্টর প্রোগ্রাম থেকে বের হওয়া হলো, কিন্তু নতুন কাঠামো দাঁড় করানোর আগেই পুরনোটা তুলে নেওয়া হলো। ফলে যা তৈরি হলো তা হলো এক বিশাল শূন্যতা, যেখানে না পুরনো আছে না নতুন। এই শূন্যতার প্রভাব সবচেয়ে আগে পড়ল সরবরাহ ব্যবস্থায়। টিকা কেনার প্রক্রিয়া থমকে গেল। আগে যেখানে একটি নির্দিষ্ট কাঠামো ছিল, সেখানে এখন নতুন প্রক্রিয়া, ডিপিপি, ওপেন টেন্ডার, যা সম্পন্ন হতে সময় লাগে প্রায় 1 বছর। স্বাস্থ্য খাতে 1 বছর মানে অনেক সময়। রোগ অপেক্ষা করে না, আর ভাইরাসও ক্যালেন্ডার দেখে আসে না। এদিকে মাঠ পর্যায়ে কি হলো? যারা কাজ করতেন, হাজার হাজার কর্মী, তাদের বেতন বন্ধ। কমিউনিটি ক্লিনিকের 14,000 জনবল অনিশ্চয়তায়। যানবাহন আছে কিন্তু জ্বালানি নেই, ওষুধ আছে কিন্তু সরবরাহ নেই। অর্থাৎ পুরো ব্যবস্থাটা এমন হয়ে গেল যেন একটি হাসপাতাল আছে, কিন্তু সেখানে ডাক্তার নেই, ওষুধ নেই, বিদ্যুৎ নেই, শুধু সাইনবোর্ড আছে। এই অবস্থায় হাম কেন বাড়বে না? হাম এমন একটি রোগ যা সুযোগের অপেক্ষায় থাকে। একটি আক্রান্ত শিশু 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। এখন যখন টিকাদানে গ্যাপ তৈরি হলো, যখন দ্বিতীয় ডোজ পাচ্ছে না অনেক শিশু, যখন মাঠে স্বাস্থ্যকর্মী নেই, তখন এই রোগের দরজা খুলে দেওয়া হলো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সংকটটা হঠাৎ তৈরি হয়নি, এটি ধীরে ধীরে তৈরি হয়েছে। যখন প্রথম সতর্কবার্তা এসেছিল, তখনই যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজ এই পরিস্থিতি হয়তো আসতো না। কিন্তু আমরা সতর্কবার্তাকে গুরুত্ব দিই না, আমরা বিপর্যয়কে গুরুত্ব দিই। ডাক্তার মঞ্জুর আহমেদের বক্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, সাপ্লাই চেইন পোর্টালের সব লাল। এই লাল মানে শুধু ঘাটতি না, এটি একটি ব্যর্থতার প্রতীক। এটি দেখায় আমরা পরিকল্পনা করিনি, আমরা প্রস্তুতি নেইনি, আমরা কেবল সিদ্ধান্ত নিয়েছি। আরেকটি বিষয়, অর্থায়ন। বিশ্বব্যাংক বলেছিল সময়সীমার মধ্যে কর্মসূচি অনুমোদন না হলে অর্থায়নে বিলম্ব হবে। কিন্তু আমরা সেই ঝুঁকি নিয়েছি, ফলে অর্থায়নের ছেদ পড়েছে, টিকা কেনা ব্যাহত হয়েছে, পুরো কর্মসূচিটি থমকে গেছে। এখন প্রশ্ন হলো, এসব কিছুর দায় কে নেবে? এখন আসে গল্পটা আরো করুণ হয়ে। কারণ যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এখন মুখে কলুপ এঁটে বসে আছেন। ফোন ধরেন না, মন্তব্য করেন না, বলেন পরে জানাবো। কেউ কেউ তো বলেই ফেলেন ভুলে গেছি। যেন 204টি শিশুর মৃত্যু কোনো স্মরণীয় ঘটনা নয়। কিন্তু বাস্তবতা হলো, অপরাধ কখনো নিজে নিজে ঘটে না। এর পেছনে থাকে সিদ্ধান্ত, অবহেলা আর জবাবদিহিতার অভাব। আপনি যদি একটি কাঠামো ভেঙে দেন, আপনি যদি সতর্কবার্তা উপেক্ষা করেন, আপনি যদি বিকল্প ব্যবস্থা না করেন, তাহলে সেই ভাঙনের নিচে যারা মারা যায়, তাদের মৃত্যুর দায় আপনারই। এখানে শাস্তির কথা না বললে অন্যায় হবে। কারণ যদি এই ধরনের সিদ্ধান্তের কোনো জবাবদিহি না থাকে, তাহলে ভবিষ্যতে আবার কেউ একই ভুল করবে। আবার কোনো বৈঠকে কেউ বলবে আমরা নতুন কিছু করব, আর আবার কোনো মা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। রাষ্ট্র পরিচালনা কোনো পরীক্ষা না, যেখানে ভুল করলে আবার নতুন করে শুরু করা যাবে। এখানে প্রতিটি ভুলের মূল্য দিতে হয়। এই 204টি শিশু সেই মূল্য দিয়েছে। হয়তো এই সংখ্যাটা আরো বাড়ার আশঙ্কা আছে। এখন আমরা বলছি জরুরি টিকাদান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণটা আগে কেন ছিল না? কেন এতগুলো শিশুর মৃত্যুর পর আমরা জেগে উঠলাম? এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানেই। আমরা সব কিছু জানতাম,
সতর্কবার্তা ছিল, তথ্য ছিল, অভিজ্ঞতা ছিল। তবু আমরা সেই পথেই হাঁটলাম যেটা বিপর্যয়ের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত আমরা হয়তো আবার সব ঠিক করব, কিন্তু এই 204টি শিশু আর ফিরে আসবে না। তারা থেকে যাবে একটি প্রশ্ন হয়ে, আমরা কি সত্যিই শিখি, নাকি শুধু ভুলগুলোকে নতুন নামে ডাকি? আর যদি আমরা না শিখি, তাহলে এই গল্প এখানেই শেষ না। তখন শুধু সংখ্যা বদলাবে, আজ 204, কাল আরও বেশি। আর আমরা তখনও বসে বসে বলবো সবকিছু নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, নিয়ন্ত্রণে আছে, কিন্তু মানবিকতা না, জবাবদিহিতা না, শুধু সিদ্ধান্ত।